আজকের গল্প লেখিকা হৈমন্তীর বণিকের পরিচয়। যেমন মা, ছেলে তো তেমনি হবে। বুঝেছিস মনু, তুই যাই কর তোর মান সম্মান ডুবিয়ে ছাড়বে একদিন, এই বলে দিলুম। হরিবালা দেবী ভবিষ্যৎবাণী করে ছেলে মনোজকে সতর্ক করে দিলেন। বছর 40-এর মনোজ সাংঘাতিক মায়ের ন্যাওটা। সেই ছেলেবেলা থেকেই এখনো অবধি সাংসারিক সব আলোচনা চলে মায়ের সাথে। বলা বাহুল্য, মায়ের মতামতকে যথেষ্ট সম্মান ও করে চলে। বৃদ্ধা মা, স্ত্রী অর্চনা আর 2 ছেলে মেয়েকে নিয়ে শহরতলিতে বিশাল বাড়ি মনোজের। এক বোন তুলসী, বিয়ে হয়েছে, প্রতিষ্ঠিত পরিবারে, তবে বেশিরভাগ সময় ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই কাটায়। হরিবালা টেক্সটাইলসের মালিক মনোজের আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক দিক থেকে একটাই সমস্যা ছিল। সমস্যার মূল কারণ ছেলের দুরন্তপনা আর অর্চনার অপারগতা। হরিবালা দেবীর সাথে প্রায়ই এ নিয়ে কথা হয়, আর হরিবালা দেবী আর তার আদরের মেয়ে তুলসীর এ নিয়ে সমালোচনার শেষ নেই, পরামর্শ দেওয়ারও শেষ নেই। কিন্তু কিছুতেই যেন পেরে উঠছেন না মনোজ। সকালে নৃপতিবাবুর নাতিকে মারধর করে এসেছে বলে যা নয় তাই শুনতে হলো মনোজকে। রাতে ঘরে ফিরেই খোঁজ করলেন, বুলু কোথায় অর্চনা। গলার হুংকার শুনেই অর্চনার আত্মা শুকিয়ে গেল। কেন, কি হয়েছে? কি হবে, তোমার গুণধর ছেলে নৃপতিবাবুর নাতিকে মারধর করে এসেছে। রাস্তায় দাঁড় করিয়ে কতগুলো কথা শুনিয়ে ছাড়লেন। আজকে হচ্ছে তার, বলেই রেগে বলে উঠলেন আবার, কোথায় সেই হতচ্ছাড়া ছেলে? পড়ার ঘরে। আমি বলছিলাম কি, ছেলে বড় হচ্ছে এখন, মাথা ঠান্ডা কর। আমতা আমতা করে বলল অর্চনা। বড় হচ্ছে? অপদার্থ হচ্ছে একটা। প্রত্যেক দিন একটা না একটা কাণ্ড ঘটিয়ে চলেছে। আজকে ছাড়বো না ওকে। বলতে বলতেই পরলোকগত বাবার ব্যবহার্য ছড়িটা নিয়ে গিয়ে ঢুকলেন পড়ার ঘরে। পেছন পেছন ব্যস্ত অর্চনা। বুলু আর অন্তু পড়ছিল। বাবাকে হঠাৎ এমন রেগে তেড়ে আসতে দেখে দুজনেই ভয় পেল। বুলু এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, মেয়ে অন্তু ক্লাস 9-এ। ঘরে ঢুকে সপাত সপাত চলল ছড়ি। বুলুর অমানসিক চিৎকারে অর্চনার বুক ফেটে যায়, কিন্তু কিছু বলার জো নেই। অন্তু ঘরে দরজার এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখছে, চোখে ভয়। বেদম পেটানোর পর মনোজ জানতে চাইলে, কেন মেরেছিস ওই ছেলেটাকে? বুলু কঠিন কণ্ঠে উত্তর দেয়, এখন আর জেনে কি হবে, শাস্তি তো আগেই দিয়ে দিয়েছ। কথা শুনতেই মনোজের মাথা আবার বিগড়ে যায়। ছড়িটা তুলে আবার তেড়ে যাচ্ছিল, কিন্তু অর্চনা বাধা দিয়ে দাঁড়ালো। আর মেরো না, অনেক মেরেছ, ভুল করে ফেলেছে, এবার মাফ করো ওকে। বুলু মায়ের দিকে তাকিয়ে বলে, কিসের ভুল মা? ওরকম ছেলেকে মারাই দরকার, তবে শুধরাবে, নয়তো। বলতে না বলতেই আবার এক ঘা পড়ল পিঠে। অর্চনার হাতেও লাগলো তাকে বাঁচাতে গিয়ে। মনোজ বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলেন, বলে দিলাম বুলু, ফের যদি এরকম করেছিস তবে খুব খারাপ হবে। আর যেন কখনো না শুনি তুই কারো সাথে মারামারি করেছিস। বুলু মুখের ওপর কিছু বলে ফেলার আগেই অর্চনা বলে উঠল, করবে না, আমি বলে দিচ্ছি, আর হবে না, এবারের মতো ছেড়ে দাও। মনোজ মুখ বিকৃত করে বলে, তোমার প্রশ্রয় পেয়ে পেয়েই গোল্লায় যাচ্ছে ছেলেটা। নিজে যেমন এত বছরে শুধরালে না, ছেলেটাও তোমার মতোই আর শুধরাবে না। স্তব্ধ হয়ে শুনে যায়। অর্চনা এত বছর ধরে এই কথাই তো শুনে এসেছে। তার শিক্ষা পেয়েই ছেলে বিগড়েছে। মেয়ে মুখের উপর কথা বলে, সব দোষ তো তারই, সে যে জন্মদাত্রী মা। মনোজ বেরিয়ে যাওয়ার পর অর্চনা বুলুকে জিজ্ঞেস করে, কেন এসব করিস? মারধর করার আগে বাড়ির মান সম্মানের কথা ভাবলি না? বলতে বলতেই সদ্য মার খাওয়া ছেলের পিঠে হাত বোলালেন। বুলু বলে উঠল, তুমি জানো না মা, সেই পাজি ছেলেটাকে এ পাড়ার কোনো মেয়ে সামনে দিয়ে যেতে পারে না। কুৎসিত ইঙ্গিত করে, বাজে কথা বলে। তাতে তোর কি?
ওর বাড়ির লোকেরা বুঝবে। তুই কেন গায়ে পড়ে? অন্তুকে দেখেও বাজে কথা বলেছিল, সহ্য হয়নি, তাই মেরেছি, যেন চোখ তুলে না তাকাই কোনোদিন। অর্চনা অবাক হয়ে অন্তু মানে অন্তরার দিকে তাকিয়ে সত্যতা যাচাই করে নিলেন। অন্তু অস্ফুট স্বরে বলল, বাবা তো দাদার কাছ থেকে না জেনেই মারতে লাগলো মা। দাদার দোষ ছিল না, তাকে মানা করেছিল আজে বাজে বলতে, ব্যাস দাদাকে মারতে তেড়ে এলো। আর তখনই অর্চনা সব বুঝতে পারলেন, কিন্তু মুখে বললেন, তবুও মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আর বাবাকে তো চিনিস, আর কখনো এমন করবি না বল। আমিও চাই না মারামারি, তবে ফের যদি ওরকম করে তবে মারতে মারতে মেরেই ফেলবো আমি। বাহ, ছেলে লায়েক হয়েছে আমার। আমার প্রশ্রয় পেয়ে তুই বিগড়েছিস এটাই প্রমাণ করে দে। যা না যা, গিয়ে খুন করে ফেলগে যা। বলেই কেঁদে ফেললেন অর্চনা। বুলু বেগতিক দেখে মাকে সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ মা, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, আমি আর করব না এমন, যাও, তুমি শান্ত হও প্লিজ। ততক্ষণে অন্তুও পাশে এসে বসেছে। অর্চনা দুজনকে জড়িয়ে ধরলেন। সেদিন তুলসী তার ছেলেকে নিয়ে এসেই বলল, বৌদি, আমার একটা কাজ করে দিতে হবে তোমায়। অর্চনা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বলে, কি কাজ গো ঠাকুরঝি, বলো না। ওই মানে একটা টেবিল ক্লথ সেলাই করব বলে নিয়েছিলাম, সংসারের নানান ঝামেলায় আর হয়ে উঠছে না। তুমি তো রান্না শেষে বসেই থাকো, যদি করে দাও। অর্চনা আমতা আমতা করতে থাকে, কারণ চোখের সমস্যাটা ইদানিং খুব বেড়েছে। তুলসী অনিচ্ছা বুঝতে পেরেই মনে মনে রাগ হয়, খোঁচা দিয়ে বলে, থাক, বুঝেছি, তুমি কেন আমার কাজ করে দেবে? আমি তোমার ননদ বই তো নই। অসহায় অর্চনা কাতর সুরে বলে ওঠে, ওরকম বলছো কেন ঠাকুরঝি? আসলে আমার চোখের সমস্যাটা এখন খুব বেড়েছে, রাতে বলতে গেলে কিছুই স্পষ্ট দেখি না গো। তুলসী ব্যঙ্গ করে বলে ওঠে, তা রাতে তোমাকে কে করতে বলেছে? এই তো দুপুরে যখন ঘুমাও সেই সময়টায় যদি করে দাও। অদূরে দাঁড়িয়ে বুলু আর অন্তু সব শুনছিল। অন্তু কিছু না বললেও বুলু সেখান থেকেই গলা বাড়িয়ে বলে ওঠে, দুপুরে মা কখন ঘুমায় পিসিমণি? তোমরা এলে তোমাদের আদর যত্ন করে খাওয়াতে খাওয়াতেই তো দিন কেটে যায়, 1 মিনিট বসার সুযোগ কোথায় মার? ভাইপোর ঔদ্ধত্যে তুলসী জ্বলে উঠল, যত বড় মুখ নয় তত বড় কথা তোর। আমাদের খাওয়াতে খাওয়াতে তোর মা রেস্ট পায় না? ছি ছি বৌদি, এই শেখাচ্ছ ছেলে মেয়েকে? অর্চনা আকস্মিক ঘটনায় ঠিক বুঝে উঠতে পারল না কিছুই। এদিকে তুলসীর উগ্র গলার স্বর হরিবালার কান অবধি গেল। বেরিয়ে এসেই সব শুনে বললেন, কি আর করা তুলসী, মায়ের যেমন শিক্ষা মেয়ে তো তেমনি হবে। তুই কেন শুধু শুধু যেচে অপমানিত হতে গেলি? দরকারটা কি ছিল? তুলসী নাকি সুরে কান্নার ভাবে বলে, আমি কি জানতাম এইটুকু ছেলেকে এসব বলে বেড়ায় তোমার গুণবতী বউ। অন্তু কিশোরী হলেও মায়ের কষ্ট বুঝতে পারে, শত হলেও মেয়ের মন। সারাদিন অমানসিক পরিশ্রম করার পরেও বাবা ঠাকুমা মাকে হেনস্থা করে, সেই ছোটবেলা থেকেই দেখে আসছে সে। এমনকি ছেলে মেয়ের ভুলের মাসুলও মাকেই দিতে হয়। সমস্ত দায় সমস্ত দায় নীরবে মাথা পেতে নিয়ে মা কত সহ্য করে চলেছে। ঠাকুমার কথায় জবাব দিয়ে বসলো অন্তু, ঠিক বলেছ ঠাম্মা, মায়ের যেমন শিক্ষা ছেলে মেয়ে তেমনি হয়। কথার উদ্দেশ্য বুঝতে পেরে হরিবালা আর তুলসী রাগে ফুঁসতে থাকেন, আর অর্চনা মেয়ের এহেন আচরণে লজ্জিত বোধ করে জোরে একটা থাপ্পড় লাগান অন্তুর গালে। হরিবালা বিদ্রুপ করে বলে ওঠেন, আর আদিক্ষেতা দেখাতে হবে না, আসুক মনু, আজকে আমিও দেখব কতবার বেড়েছে তোমার ছেলে মেয়ে। অন্তু রাগে কটমট করে তাকালো ঠাকুমার দিকে, হয়তো কিছু বলেই ফেলতো। এর আগেই অর্চনার কড়া গলায় নির্দেশ, ঘরে যা তোরা এক্ষুনি। একটা কথাও যদি বলেছিস তবে পিঠের ছাল তুলে নেব বলে দিলাম, ভেতরে যা বলছি।
এই তো তোমাদের কাজ। আমার মাকে সারাদিন খাটাও, এরপর বাবা এলে তাকেও মার পেছনে লাগাও। এই তো কাজ তোমাদের। বলেই রাগে গড়গড় করতে করতে ভেতরে ঘরে গিয়ে ঢুকলো অন্তু। বুলুও আর দাঁড়ালো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। হরিবালা বিকৃত অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিলেন অর্চনার আজ খবর আছে। অর্চনা কেবল নীরবে শুনে যায়, সয়ে যায় সমস্ত গঞ্জনা। একটা আশায় বুক বেঁধে আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। গত 20-21 বছরে যা হলো না, হয়তো মরে যাওয়ার আগে তা ঠিক হবে। এই দুরাশা নিয়ে বেঁচে আছে সে। সেদিন রাতে মনোজের ফিরে আসার পর যা হলো তার বলার অপেক্ষা রাখে না, সহজেই অনুমেয়। তফাৎ শুধু মেয়ে বলেই মার খেতে হলো না, তবে তিরস্কার লাঠির মারকেও হার মানায়। বুলু তখনও ঘরে ফেরেনি, হয়তোবা মার খাওয়ার ভয়ে। আর সবচেয়ে বেশি রোষের শিকার হলো অর্চনা। তার কুশিক্ষা পেয়েই আজ ছেলে মেয়ে দুটো বিগড়েছে। এই ছিল অর্চনার মূল অপরাধ। সব দোষ মায়ের। গা জ্বলে যায় ষোড়শী অন্তুর, তবুও কথা বলা মানা। এ বাড়িতে সেটাই নিয়ম। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই এই পরিবারে অন্যায়। মায়ের অসহায় মুখের দিকে তাকিয়ে অন্তুর চোখে জল চলে আসে। মনে মনে নিজেকে কথা দেয়, আর কখনো তার জন্য মাকে কথা শুনতে হবে না। অর্চনার জীবনের সবচেয়ে নিদারুণ দিনটি ছিল বছর 10 বাদে বুলু ওরফে বলাই যেদিন সবার অজান্তেই এক দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। অর্চনা স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়, মনোজ ক্রোধে উন্মত্ত প্রায়। হরিবালা আর তুলসীর চেঁচামেচিতে পাড়ার মানুষের ভিড় জমে গেছিল সেদিন। সারা পাড়ায় ঢি ঢি পড়ে গেছে দাদা, মুখ দেখানো দায়। তুলসীর অনবরত প্ররোচনা আর ঘটনার আকস্মিকতায় মনোজ দিশেহারা হয়ে গিয়েছিল। একমাত্র ছেলের এহেন অধঃপতনের সব দায় যে অর্চনার, তা বলা বাহুল্য। হরিবালা প্রাচীন মানুষ, সূচিবাইগ্রস্ত, তাই সেই ওই মেয়েকে এ বাড়িতে বউ হিসেবে ঘরে ঢোকানো যাবে না, তার সাফ কথা। আর অর্চনা নিজেও ঘটনায় মর্মাহত। এমন ছেলে হঠাৎ এমন ভাবে বাড়ির মানসম্মান নষ্ট করার মতো কাজ করবে ভেবে পাচ্ছিলেন না এর কারণ। ঘরে বিবাহযোগ্যা বোন, তার কথাও ভাবল না একবার। উঠোনের এক কোণে জড়সড় হয়ে দাঁড়ানো পাতলা ছিপছিপে শ্যামবর্ণা মেয়েটির দিকে তাকাই অন্তু। এমন সাধারণ মেয়ের জন্য তার দাদা এত বড় গর্হিত কাজ করে বসলো, অবাক হয়। কখনো দাদার কথাবার্তা ব্যবহারে এটুকুও বোঝা গেল না কেন? অন্তু বুলুর সবচেয়ে কাছের, তাকেও বলেনি কোনোদিন। তুলসীর বর, দূরসম্পর্কীয় কাকা আর পাড়ার মুরব্বীদের সালিশি সভায় সিদ্ধান্ত হলো, যেহেতু বিয়ে করেই ফেলেছে, তাড়িয়ে দেওয়া তো যাবে না, সুতরাং এ বাড়িতেই থাকুক। তবে এক হাঁড়িতে খাওয়া চলবে না। বলাই তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকবে, খাবে। সেই থেকে বলাই এ বাড়িতেই অবাঞ্ছিত হয়ে থাকছে। বিয়ে করে আনা মেয়েটির নাম শম্পা। অর্চনা রোজ দেখে কেমন নীরবে ঠাকুমা হরিবালার তীক্ষ্ণ বাক্য শুনেও চুপচাপ নিজের কাজ নতমুখে করে চলে। শুধু তাই নয়, অর্চনার অগোচরে তার কাজগুলো করে দেয় সুযোগে। কেমন যেন নিরীহ প্রকৃতির মেয়েটি। ইদানিং অন্তুর সাথেও বেশ একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। সবই দেখতে পায় অর্চনা, আর শম্পাও দেখতে পায়। এ বাড়ির বড়রা অর্চনাকে কেমন হেনস্থা করে কথায় কথায়। বুলুর ভুলের জন্য শাস্তি তার মাকেই দেওয়া হচ্ছে। মায়ের মতো হয়েছে বলেই ছেলের এমন উচ্ছন্নে যাওয়া। রাতের অন্ধকার ভেদ করে একটা অস্ফুট আর্তনাদ শুনে ধর্মর করে বিছানায় উঠে বসে বুলু, তার সাথে শম্পাও। কি হলো ব্যাপারটা? কি যেন ভেবে বুলু ঘর থেকে বেরিয়ে উপরতলায় ঠাকুমার ঘরের দিকে এগিয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়েছেন হরিবালা। বুলু আর শম্পার ডাকে মনোজ, অর্চনা আর অন্তুর ঘুম ভাঙে। সবাই ছুটে এসে দেখল এই অবস্থা। ততক্ষণে বুলু পাজাকোলা করে ঠাকুমাকে বিছানায় তুলেই ছুটেছে ডাক্তার আনতে। সেরিব্রাল অ্যাটাক। কোমর থেকে অসার হরিবালার যত্ন করে চলে বুলু আর অর্চনা। অক্লেশে তার সমস্ত দায় নিজেদের কাঁধে তুলে নেয়।
অর্চনার দিকে নয়, মনোজ কর্তব্যরত ছেলের দিকে তাকিয়ে অবাক হয়। যে কাজ করার জন্য মনোজ নার্সের ব্যবস্থা করতে চেয়েছিল, বুলু অবলীলায় করে সেসব কাজ, তাও হাসি মুখে। তুলসী এখন কম আসে, 10-12 দিন বাদে আধ ঘন্টার জন্য। ছেলের নতুন ব্যবসা, তাই ভীষণ ব্যস্ত। আসার সময় কোথায়। এবারের 2 হাঁড়ি এক হয়, হয়তো স্বার্থের খাতিরেই। অন্তুর সাথে শম্পার ভালো বন্ধুত্ব গড়ে ওঠাতেই প্রকাশ পায় তার বিয়ের ঘটনা। মা বাবাহারা শম্পাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেই বুলু নিজে বিয়ে করে এনেছে, নয়তো আজ তার জীবন নরক হয়ে যেত। বলতে বলতে তার চোখ ভরে যায় জলে। বয়সের সাথে সাথে মনোজের মেজাজ এখন স্থিমিত হয়ে এসেছে। বাবার ব্যবসার সর্বৈব দায়িত্ব এখন বুলুর হাতেই। এ বাড়ির আবহ অনেকটাই বদলে গেছে সময়ের সাথে সাথে। হরিবালা শ্রাদ্ধ বাসরে আত্মীয় পরিজনের বয়স্ক পাড়াপড়শিদের মুখে মুখে এক কথা, ভাগ্যবতী ছিলেন মাসিমা। এত যত্ন কেউ করে না এ যুগে। বুলু যা করল, অনেক ভাগ্যে এমন সন্তান, এমন নাতি পাওয়া যায়। তুলসী গদগদ হয়ে বলে, তবে আর বলছি কি মেসোমশাই, সোনার ছেলে আমার ভাইপো, শত হলেও বাবার মতো ছেলে তো। পাড়ার বয়োজ্যেষ্ঠ নৃপতি বাবু বুলুর প্রশংসায় পঞ্চমুখ। বাবার মতো হয়েছে বলেই এমন রত্ন হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। গুণবান ছেলে মনোজ, তোমার শিক্ষা আর সংস্কারে এমন সোনার ছেলে হয়েছে, আমাদের সেই আশা দুরান্ত। বলেই নিজের কথা ভেবেই হয়তো দীর্ঘশ্বাস ফেললেন নৃপতিবাবু। ছেলের গৌরবে মনোজের বুক চওড়া হয়। সত্যি বুলু তার নামের মর্যাদা রেখেছে। কিন্তু না, মনোজ কেন খুশি হতে পারে না? এত ভালো ছেলেকে সুশিক্ষা দিয়েছে বলে। একটু দূরে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে এগিয়ে যায়। হঠাৎই স্বভাব বিরুদ্ধ আচরণেই একটা হাত ধরে অর্চনার। অন্তরের গভীর থেকে বলে ওঠে, তার মায়ের মতোই হয়েছে আমাদের ছেলে। বাড়ি ভর্তি মানুষজন অবাক হয়ে তাকায় মনোজের দিকে। অপলক চোখে মনোজের দিকে তাকিয়ে মা অর্চনা ভাবে, যাক, এতদিন বাদে বাবার ছেলে এই পরিচয় তো পেল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম সুন্দর গল্প নিয়ে।